বেসিক লার্নার্স একাডেমি কর্তৃক আয়োজিত এসএসসি 2025 এক্সাম ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা তোমাদের ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারের পরীক্ষা সম্পন্ন করেছ। আশা করি তোমরা খুবই ভালোই পরীক্ষা দিয়েছ, কিন্তু যদি কোথাও তোমাদের সমস্যা মনে হয় বা সমস্যা থেকে থাকে, তাহলে চলো দেখে নিয়ে যাক আজকে এই সমাধান ক্লাসটির মাধ্যম দিয়ে যে সেটির সমাধান কি হতে পারে। তো এখনই তোমরা রেডি হও এবং খাতা কলম নিয়ে পড়ার টেবিলে বসে যাও। তোমাদের সেকেন্ড পেপারের উপরে সলিউশনটি হলো, তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নে নাম্বার 1-এ রোমান সংখ্যায় দুইটি প্যাসেজ দেয়া আছে, 1 এবং 2। চলো দেখে নেওয়া যাক রোমান সংখ্যা 1 এর সমাধান কি হবে। তোমরা প্রথমত যেটি লক্ষ্য করবা সেটি হলো এই যে বক্সে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দেওয়া আছে, ইউজ অফ আর্টিকেল আছে এবং 2 থেকে একটি অন্য ভার্ব থাকতে পারে বা যে কোনো একটা অর্থ থাকতে পারে। এখন তোমাদেরকে যেটি কাজ করতে হবে, যেখানে যেটি প্রয়োজন, যেখানে যেটি অ্যাপ্রোপ্রিয়েট, তোমাদেরকে ঠিক সেখানে জাজ করে সঠিক জিনিসটাই তোমাদেরকে লিখতে হবে। অর্থাৎ আর্টিকেলের ইউজ করতে হতে পারে কোথাও, প্রিপজিশনের ইউজ করতে হতে পারে কোথাও আবার ইউজ করতে হতে পারে ভার্বের। আচ্ছা, চলো দেখে নেওয়া যাক তাহলে এখন সমাধানটি। ইডলনেস ব্রিংস ডিস্ট্রাকশন ফর এনিয়ান, অর্থাৎ অলসতা যে কারোর জন্য ধ্বংস বয়ে নিয়ে আসে। দেয়ার ইজ ড্যাশ প্রভাব রিগার্ডিং ইডলনেস দ্যাট ইজ, এখানে দেখো লক্ষ্য করতে পারছ যে আমরা জানি সাধারণত আমরা বলি যে একটা প্রবাদ রয়েছে, তাহলে একটা প্রবাদ রয়েছে, একটি প্রবাদ রয়েছে, সেটি কি? দেয়ার ইজ এ আর্টিকেল এ এর ব্যবহার হবে এখানে, দেয়ার ইজ এ প্রভাব। ঠিক আছে, আচ্ছা লক্ষ্য করো নাম্বার সি, দ্যাট ইট ইজ ড্যাশ কনস্পাইরেসি, এখানেও কিন্তু ইউজ অফ আর্টিকেল, অর্থাৎ এখানেও দেখো কনসোনেন্ট সাউন্ড রয়েছে প্রথমে, এজন্য এখানে হবে দ্যাট ইট ইজ এ কনস্পাইরেসি অফ দ্য এভিল। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট লক্ষ্য করো, ইট ইজ সিমিলার ড্যাশ ডিস্ট্রাকশন, নাম্বার ডি, অর্থাৎ ইট ইজ সিমিলার টু, এটা জানো তোমরা, যেটি হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। সবসময় সিমিলারের পাশে টু বসে, সিমিলার টু মানে সাদৃশ্য হওয়া। আচ্ছা চলো এবার দেখে নেওয়া যাক নাম্বার ইতে আমরা দেখব যে এখানে লেখা আছে, দোজ হু আর ইডল ক্যান নেভার শাইন ইন লাইফ বিকজ ইডলনেস ক্লোজেস দ্যাট গেট ড্যাশ প্রসপারিটি। অর্থাৎ এখানে আমরা যদি একটু অর্থ করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে অলসতা এটি উন্নতির পথে একটা অন্তরায় এবং উন্নতির যে দরজা সেটিকে এটা বন্ধ করে দেয়। তাহলে আমরা নাম্বার ইতে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ইউজ করব, সেটি হলো ফর। কি হবে বলো তো? সেটি হবে ফর। আচ্ছা, নাও এবার আমরা নোটিস করব নাম্বার এফ, অর্থাৎ দিস গেট ক্যান বি ড্যাশ হোয়েন অন ওয়ার্কস হেয়ার। এখানে একটুখানি আমরা অর্থ করার চেষ্টা করি, সেটি হলো কি? ক্যান বি ওপেন্ড, অর্থাৎ এই দরজাকে খোলা যাবে বা উন্মুক্ত করা যাবে হোয়েন অন ওয়ার্কস হেয়ার, যখন কেউ এখানে কাজ করবে। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু প্যাসিভের ব্যবহার, সুতরাং ওপরে কিন্তু নির্দেশনায় দেওয়া আছে যদি কোনো ওয়ার্ড রেডিক্যালি চেঞ্জ করা লাগে, প্রয়োজনে তোমরা চেঞ্জ করতে পারো। তাহলে এখানে যদি কেউ আবার ওপেন বসিয়ে রাখো, তাহলে কিন্তু এটা হবে না, এটি হবে ভি3। কারণ কি বলো তো? এটি প্যাসিভে ইউজ হয়েছে। আচ্ছা লক্ষ্য করো নেক্সট নাম্বার জি, অ্যান ইডল ব্রেন ইজ নন ড্যাশ এ ডেভিলস ওয়ার্কশপ, অর্থাৎ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এমনভাবে আমরা অনেক প্রবাদ জেনেছি ইতিমধ্যে। এখন অলস মস্তিষ্ক শয়তানের কারখানা হিসেবে পরিচিত, তাহলে হিসেবে অর্থে অ্যাজ ব্যবহার হয়েছে। ঠিক আছে, অর্থাৎ জি নম্বরে অ্যাজ ব্যবহার হবে। আচ্ছা এবার চলে যাই নাম্বার আই। অবশ্যই ইতিমধ্যে তোমরা পরীক্ষা দেওয়ার সময় প্রবলেম ফেস করেছো যে স্যার নাম্বার এইচ কোথায়, টাইপিং মিস্টেক হয়ে গেছে প্রবাবলি, সম্ভবত ওটা 1 নম্বর করে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, হাফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ওটা এমনিই পেয়ে যাবা, নো টেনশন। আচ্ছা লক্ষ্য করো, because many bad and harmful thoughts occur in
ড্যাশ ইডল ব্রেন অর্থাৎ নাম্বার আই, এখানে বলা হচ্ছে যে অনেক ক্ষতিকর যে চিন্তাভাবনা বা ধ্বংসাত্মক যে চিন্তাভাবনা সেটি সাধারণত একটি অলস মস্তিষ্কে হয়ে থাকে। তাহলে এখানে দেখো ভাওয়েল সাউন্ড, সেক্ষেত্রে ভাওয়েল সাউন্ডের আগে কী হবে বলো তো? অ্যান হবে। তাহলে এখানে আইতে আমরা অ্যান পেয়ে গেলাম, আর্টিকেল অ্যান। আচ্ছা, নেক্সট আমরা লক্ষ্য করি একদম সর্বশেষ, ইফ উই আর ড্যাশ ইন ডুইং আওয়ার ওয়ার্ক প্রপারলি, যদি আমরা আমাদের কাজে অ্যাক্টিভ থাকি অর্থাৎ সচল থাকি এবং কর্মঠ থাকি যথাযথভাবে, উই ক্যান গো এ লং ওয়ে ইন দ্য প্রবলেম অফ আওয়ার পোর কন্ডিশন, তাহলে আমরা আমাদের এই যে উই ক্যান গো এ লং ওয়ে ইন সলভিং দ্য প্রবলেম অফ আওয়ার পোর কন্ডিশন, তাহলে আমরা আমাদের এই দুরবস্থা থেকে বাইর হয়ে আসতে পারবো। আচ্ছা, কনটেক্সচুয়ালি এখানে তোমরা ইউজ করতে পারো যে ইফ উই আর অ্যাক্টিভ, অর্থাৎ যদি আমরা সচল থাকি। হ্যাঁ, তাহলে নাম্বার যেতে আমরা কি পেলাম বলো? অ্যাক্টিভ। আচ্ছা, এখন আমাদের সলিউশনে পরিপূর্ণতা এসছে। এখন তোমরা লক্ষ্য করো নাম্বার 2 অর্থাৎ নাম্বার 2 প্যাসেজ। নাম্বার 2 প্যাসেজটি সেমভাবে দেখো দেয়া আছে যে প্রেজেন্ট এজ ইজ অফেন রেফার্ড টু, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রেফার্ড এর পরে সাধারণত টু বসে। আচ্ছা, নেক্সট নাম্বার বি, ড্যাশ কি টু ইনফরমেশন ইজ ইন দ্য ইউজ অফ ডিজিটাল টেকনোলজি। দেখো আমরা জানি আর্টিকেলের নিয়ম অনুসারে কোনো বিষয় বা ঘটনা একবার উল্লেখ হলে দ্বিতীয়বার সেটিকে উল্লেখ করতে হলে সেটিকে নির্দিষ্টভাবে উল্লেখ করতে হয়, সুতরাং এখানে আর্টিকেল দি এর ইউজ হবে। আচ্ছা, নেক্সট দেখো নাম্বার সি, ড্যাশ দ্য নিডস অফ দ্য সোসাইটি, অর্থাৎ এটি সমাজের কাছে প্রয়োজন। অর্থাৎ তোমরা একটু মিনিংটা করার চেষ্টা করবে এখানে, দ্য কি টু ইনফরমেশন ইজ ইন দ্য ইউজ অফ ডিজিটাল টেকনোলজি, যেহেতু এই যে তথ্যবহুল যে যুগটি এটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতেছে, দ্যাট ইজ অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ সেটি হলো তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। তো এটি হলো আমাদের সমাজের কাছে প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে এখানে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ব্যবহার করতে পারো। আচ্ছা, নেক্সট লক্ষ্য করো আইসিটি ড্যাশ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট রোল ইন চেঞ্জিং গেটিং অ্যাডভার্টিং। সাধারণত তোমরা দেখবা যে প্যারাগ্রাফের ভিতরে যখন লাস্ট লাইনে অথবা অন্যান্য প্যাসেজ যখন পড়ো তখন সেক্ষেত্রে আমরা কিন্তু বলি যে উই পেলে, আই পেলে অ্যান্ড সিগনিফিক্যান্ট রোল। হ্যাঁ, সেক্ষেত্রে দেখো আইসিটি, এখন এটি হলো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লেখা, সেহেতু লিখবা যে আইসিটি প্লেস। ওই যে বললাম রেডিক্যালি কোনো যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে তোমরা চেঞ্জ করতে পারো। তাহলে এখানে কি হবে বলো তো? আইসিটি প্লেস দ্য মোস্ট সিগনিফিক্যান্ট রোল ইন চেঞ্জিং গেটিং অ্যাডভার্টিং দ্য প্রেজেন্ট সোসাইটি, অর্থাৎ নাম্বার ইতে হবে কি বলো? দি, অর্থাৎ প্রেজেন্ট সোসাইটির কথা কিন্তু এর আগেও একবার এসেছে, এজন্য এটাকে নির্দিষ্ট করার অর্থে এখানে দি হবে। আচ্ছা, লক্ষ্য করো নেক্সট, ইন বাংলাদেশ উই ড্যাশ স্পেশাল এমফ্যাসিস। তাহলে আমরা এবার লক্ষ্য করি আমরা যে বিশেষ অবদান বা বিশেষ গুরুত্ব, বিশেষ জোর দিতে পারি, তাহলে সেটা কি হবে বলো? সেটি হবে উই মে পুট, অর্থাৎ পারা অর্থে উই মে পুট স্পেশাল এমফ্যাসিস অন। আমরা জানি এমফ্যাসিসের পাশে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে অন প্রাধান্য পাবে, কারণ এটি হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা ইনস্ট্রাকশন বা রুল। আচ্ছা, তাহলে এমফ্যাসিস অন দ্য ইউজ অফ ডিজিটাল টেকনোলজিস ফর ইমপ্রুভমেন্ট অফ আওয়ার অ্যাক্টিভিটিস উইথ ড্যাশ গোল টু রিয়েলাইজ ভিজন 2021। এ দেখো আমাদের গোলটাই কিন্তু হলো, আমাদের লক্ষ্যটাই হলো যে বর্তমান যুগকে আধুনিকরণ করা। সুতরাং এই যে টার্মটি এর আগেও আমাদেরকে পরিচিত করে দিয়েছে এই প্যাসেজ, সুতরাং এটি আবারও দেখো উল্লেখ হচ্ছে, এক্ষেত্রে আবারও আর্টিকেল দি এর ব্যবহার হবে নির্দিষ্ট অর্থে। আচ্ছা, নেক্সট দেখো ড্যাশ 2021 আফটার 50 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতার 50 বছর পরে উই আর ডিটারমাইন্ড টু বি এ মিডল ইনকাম কান্ট্রি। আচ্ছা, যখন কোনো নির্দিষ্টভাবে
কোনো সালকে বা কোনো সালের দ্বারা কোনো কিছু ঘটেছে কোনো সালে এসে, সেক্ষেত্রে বাই এর ইউজ হয়। এবং তোমরা জানো অন্য অন্য ক্ষেত্রে সালের আগে সাধারণত ইন বসে। তাহলে এখানে কি হবে বলো তো, বাই 2021 অথবা 2021 অর্থাৎ 2021-এ এসে, অর্থাৎ সেটি ছিল স্বাধীনতার 50 বছর পরে, উই আর ডিটারমাইন্ড টু বি এ মিডল ইনকাম কান্ট্রি ড্যাশ পিস প্রসপারিটি অ্যান্ড ডিগনিটি। আমরা আমাদের দেশকে একটা মধ্যম আয়ের দেশ হিসাবে দাঁড় করাতে পেরেছি উইথ পিস প্রসপারিটি অ্যান্ড ডিগনিটি। তাহলে যে নম্বরে কি হবে বলো, উইথ, অর্থাৎ শান্তি, উন্নতি এবং মর্যাদার সাথে। আচ্ছা, এখন তোমরা যে বিষয়ে জানতে যাচ্ছ সেটি হলো নাম্বার 2। নাম্বার 2তে দেখো রোমান সংখ্যায় এটি হলো অ্যাবাউট ন্যারেশন। ন্যারেশন সম্পর্কে 2টি প্যাসেজ তোমাদেরকে প্রদান করা হয়েছে। তো প্যাসেজ 2টি ডাইরেক্ট ইনডাইরেক্ট যে কোনো একটা থাকতে পারে। ডাইরেক্ট থাকলে ইনডাইরেক্টের রূপান্তর এবং ইনডাইরেক্ট থাকলে ডাইরেক্টের রূপান্তর করতে হবে। যেহেতু প্যাসেজ 2টি ডাইরেক্টে আছে, সেহেতু আমাদেরকে এটা ইনডাইরেক্ট করে দেখাতে হবে। আচ্ছা, লক্ষ্য করো, এখন আমরা যেহেতু ন্যারেশনের বিষয়, সেহেতু আমাদেরকে অবশ্যই এটি মুখে মুখে সলভ না করে চলো দেখে নেওয়া যাক। আমরা সরাসরি বোর্ডে চলে যাই তোমাদের সুবিধার্থে। লক্ষ্য করতে থাকো। আমরা কোশ্চেনের কথা জাস্ট উত্তরটা লেখো, মানে মুখে কোশ্চেনটা বলে দাও, তার অ্যান্সারটা তুমি লিখো। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কোয়েশ্চেনটি করা হয়েছে সেটি হলো, স্টপ, ইউ আর ইটিং অল আওয়ার ব্রেড, শাউটেড দ্য টু র্যাটস। এখন ন্যারেশনের ক্ষেত্রে বিশেষ একটা বিষয়, সেটি হলো কি, রিপোর্টিং ভার্ব কোনটি এবং তার যে রিপোর্টেড স্পিচ কোনটি, এটিকে আগে ভালোভাবে শনাক্ত করা, অর্থাৎ কে বলছে এবং সে কি বলছে, এটি হচ্ছে ইম্পর্টেন্ট। এবং সাথে সাথে তোমরা এটিও জানো, নিশ্চয়ই এটি তোমাদের জানা থাকা অত্যন্ত আবশ্যকীয়, যে সাধারণত প্রেজেন্ট আসলে সেটিকে পাস্টে কনভার্ট করতে হয়। যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে তাহলে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, যেহেতু এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং এক কথায় প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং আমাদেরকে খুব বেশি দূরে যেতে হবে না। এটিকে আমরা সাধারণত পাস্ট টেন্সে কনভার্ট করে দিলেই হবে ইনস্ট্রাকশন অনুসারে। কন্টিনিউয়াস থাকলে কন্টিনিউয়াস, পারফেক্ট থাকলে পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, চলো দেখে নেওয়া যাক। এখানে মূলত যে ঘটনাটি বর্ণিত হয়েছে সেটি হলো, 2টি ইঁদুর একটা রুটি চুরি করে এবং সেটিকে দেয় ভাগ করতে বানরের কাছে। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। চলো দেখে নেওয়া যাক সমাধানটি। প্রথমে বলতেছে যে শাউটেড দ্য টু র্যাটস, অর্থাৎ 2টি ইঁদুর চিৎকার করে উঠলো এবং বলল, থামো, স্টপ, থামো, ইউ আর ইটিং অল আওয়ার ব্রেড, তুমি তো আমাদের সমস্ত রুটি খেয়ে ফেলছো। আচ্ছা, তাহলে এটা কি হবে? খুব মনোযোগের সাথে লক্ষ্য করো। শাউটেড, দ্য টু র্যাটস শাউটেড। তোমরা অবশ্যই এটি মাথায় রাখবে যে রিপোর্টিং ভার্বের ভিতরে কিন্তু কোনো পরিবর্তন আসবে না, কিন্তু কথা হলো শাউটেড এর পাশে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট বসে। শাউটেড অ্যাট অর্থাৎ চিৎকার করা, কারোর প্রতি চিৎকার করা, চিৎকার করে কোনো কথা বলা। তাহলে দ্য টু র্যাটস শাউটেড অ্যাট দ্য মানকি। আমি কিন্তু আগেই বলেছি যে আমরা যখন ডাইরেক্টকে ইনডাইরেক্টে নিয়ে যাব অথবা ইনডাইরেক্টকে ডাইরেক্ট নিয়ে যাব, প্রাধান্য দিতে হবে কোথায় বলো তো? অর্থাৎ কে বলছে কথা এবং কি সম্পর্কে কথা বলছে এবং কাকে সম্বোধন করে কথা বলতেছে, এই 3টি বিষয় খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে দ্য টু র্যাটস শাউটেড অ্যাট দ্য মানকি টু স্টপ। এর কারণ হলো
দেখো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে যখন কোনো ন্যারেশন পরিবর্তন করতে হয় তখন ইনভার্টেড কমা উঠে যেয়ে তার পরিবর্তে টু বসে, ঠিক আছে। সুতরাং এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে স্টপ মানে একবারেই ভার্ব দ্বারা শুরু হয়েছে, যে স্টপ থেমে যাও, সেক্ষেত্রে কি বলো, ইনভার্টেড কমা উঠে যেয়ে অবশ্যই এখানে টু বসবে, টু স্টপ। I am trying my best, but I have told you it's difficult, said the monkey. আচ্ছা, এখানে দেখো শুধুমাত্র থেমে যাওয়ার কথাই বলিনি, আরও বলেছে কি ইউ আর ইটিং অল আওয়ার ব্রেড, তুমি আমাদের সমস্ত রুটি খেয়ে ফেলছ। তাহলে দ্য টু র্যাট শাউটেড অ্যাট দ্য মানকি টু স্টপ, এবং কি করতে পারো অ্যান্ড অ্যাডেড দ্যাট, যেহেতু একটা ইনভার্টেড কমার ভিতরে দুইটি আছে, একটা ইম্পারেটিভ সেন্টেন্স, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সুতরাং তোমরা কি করতে পারো বলো, অ্যান্ড দ্বারা এটাকে যুক্ত করতে পারো। তাহলে ওখানে ফুল স্টপ দেওয়ার প্রয়োজন নাই, তোমরা কি করতে পারো এখানে স্টপ অ্যান্ড অ্যাডেড দ্যাট, মানে আরো একটু বাড়িয়ে বললো অ্যাডেড দ্যাট। আচ্ছা, এবার প্রোনাউন ইউ এর পরিবর্তন করতে হবে, কারণ এই ইঁদুর দুইটা তো মূলত বানরকে উদ্দেশ্য করে বলতেছে। সেক্ষেত্রে কি করব বলো, আমরা বানরের প্রোনাউন আসবে হি, বানরের প্রোনাউন কি আসবে বলো, হি, এবং বানরকে সংক্ষেপে বোঝানোর জন্য বানরের যে প্রথম যে অক্ষরটি অর্থাৎ মানকির প্রথম যে অক্ষরটি সেটা হলো এম, হ্যাঁ, এটাকে উল্লেখ করলে একবারে ক্লিয়ারভাবে তোমরা স্যারকে বোঝাতে সক্ষম হবে যে মূলত এখানে কাকে নির্দেশ করা হচ্ছে। আচ্ছা, and added that he, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস আর ইটিং রয়েছে সেহেতু কি হবে বলো, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ইটিং হবে। he was eating on their ব্রেড, সে তাদের সমস্ত রুটি খেয়ে ফেলছে। তাহলে এম দ্বারা কাকে নির্দেশ করলাম বলো, বানরকে, সে তাদের সমস্ত রুটি খেয়ে ফেলতেছে। আচ্ছা, নেক্সট একটু লক্ষ্য করো, I am trying my best, but I have told you it is difficult, said the monkey. মানে এখানে বানরটি উত্তর দিচ্ছে, তাদের কথার উত্তর দিচ্ছে যে আমি চেষ্টা করছি, আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করতেছি, কিন্তু আমি তোমাদেরকে বলছি যে বিষয়টি অনেক কঠিন। মানে সে তাদেরকে বোকা বানানোর চেষ্টা করতেছে যে রুটি ভাগ করা অনেক কঠিন কাজ, সুতরাং এই কাজটা তার করতেই হচ্ছে, যে একটু খেয়ে মানে তার পরিমাপটা সমান করার জন্য সে চেষ্টা করতেছে, এটাই সে তাদেরকে বোঝাচ্ছে। দেখো তাহলে কি হবে বলো, এখানে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সেক্ষেত্রে কি হবে বলো, যে যেহেতু উত্তর দিচ্ছে সেট দ্য মানকি, তাহলে দ্য মানকি রিপ্লাইড দ্যাট, ঠিক আছে। যখন কাউকে উত্তর দেওয়া হবে তখন কি ব্যবহার করতে হবে বলো, রিপ্লাইড, অর্থাৎ দ্য মানকি replied that he was trying his best. He was trying his best but হি, দেখো এবার কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, সুতরাং এটিকে তোমরা পরিবর্তন করে পাস্ট পারফেক্ট টেন্স করবা, ঠিক আছে। অর্থাৎ হ্যাভ রয়েছে, তোমরা করবা হ্যাড, বাট হি হ্যাড টোল্ড। আচ্ছা, ইউ দ্বারা টু র্যাটসকে নির্দেশ করা হয়েছে, তাহলে ইনডাইরেক্ট কি হবে বলো, এর প্রোনাউন হবে দেম, ঠিক আছে, অর্থাৎ টোল্ড দেম, কারণ এটি বানর যখন নিজের ভাষায় বলছিল তখন কিন্তু ইউ দ্বারা নির্দেশ করছে, কিন্তু আমরা হচ্ছি
থার্ড পারসন, ঠিক আছে, আমরা হচ্ছে তৃতীয় জন। সুতরাং আমরা যখন আমাদের ভাষায় বলবো তখন কিন্তু আমাদেরকে নির্দেশ করতে হবে যে তাদেরকে বললো, অর্থাৎ ওই দুই ইঁদুরকে বললো। তাহলে দেখো, হ্যাড টোল্ড দেম, হ্যাড টোল্ড দেম, তোমরা জানো অ্যাপোস্ট্রফি এস দেওয়া রয়েছে এখানে, ইট ইজ ডিফিকাল্ট, সুতরাং ইস থাকলে ওয়াজ দিতে হবে, ঠিক আছে। এটি হলো ন্যারেশনের নিয়ম যে ইট ওয়াজ ডিফিকাল্ট। ইট ওয়াজ ডিফিকাল্ট। আচ্ছা, এবার নেক্সট আমরা আবার দেখব, গিভ আস দ্য লিটল পিস সেইড দ্য র্যাটস, অর্থাৎ ওই বানরটি যখন খাইতে খাইতে রুটি একবারে সংক্ষিপ্ত হয়ে এসছে, তখন এবার এই দুই ইঁদুর মিলে তার কাছে সেটি ফেরত চাচ্ছে যে আমাদের ওই ছোট্ট অংশটি তুমি দিয়ে দাও, ওটা আর খেও না। দিস ইজ মাই পিস, হ্যাভেন্ট আই ডান অ্যাট এ লট অফ ওয়ার্ক ফর ইউ, রিপ্লাইড দ্য মানকি। তখন দেখো, মানে বাদর কত পরিমাণ চালাক, সে বলতেছে এটি তো আমারই পাওনা, কারণ ইতিপূর্বে আমি তোমাদের জন্য এত এত কাজ করে দিলাম, আর এখন এটি তো আমারই পাওনা হবে। মানে ইঁদুর দুটিকে একেবারে কমপ্লিটলি সে ফুলিশ বানিয়ে ফেললো, ঠিক আছে, মানে বোকা বানিয়ে ফেললো, ফুলিশ বানিয়ে ফেললো। আচ্ছা, লক্ষ্য করো তাহলে, গিভ আস দ্য লিটল পিস, গিভ আস মানে অনুরোধ করতেছে যে আমাদেরকে ফিরিয়ে দাও, তাহলে এটা দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দ্য র্যাটস রিকোয়েস্টেড দ্যাট, অথবা রিকোয়েস্টেড টু, কারণ এখানে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ইউজ হয়েছে, অর্থাৎ গিভ আস দ্য লিটল পিস, অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হয়েছে। তাহলে কি হবে বলো, দ্য র্যাটস requested the rats requested এদিকে এদিকে টিউশন রাখা, টিউশন। the rats requested the monkey to তোমরা জানো যে প্রিপজিশন টু এর পরে সবসময় ভি অন হয়, এক্ষেত্রে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন আসবে না, অর্থাৎ টু গিভ আস, এখানে প্রোনাউন আস রয়েছে, সেহেতু আমরা যেহেতু তৃতীয় নম্বর ব্যক্তি, সেক্ষেত্রে আমরা যখন আমাদের ভাষায় বলবো তখন বলবো দেম, ঠিক আছে, অর্থাৎ তাদেরকে। টু গিভ দেম দ্য লিটল পিচ। এবার দেখো বানরটি কি রিপ্লাই দেয়। বানরটি বলতেছে যে দিস ইজ মাই পিস, এটি আমারই টুকরা, হ্যাভেন্ট আই ডান এ লট অফ ওয়ার্ক ফর ইউ, আমি কি তোমাদের জন্য অনেক কাজ করে দিইনি। মানে সে বলতেছে যে আমি এতক্ষণ ধরে যে কাজটা করলাম তার পারিশ্রমিক হলো আমার এই এক টুকরা রুটি, এটি তোমাদেরকে দেয়া যাবে না, এটি আমারই, এটার প্রাধান্য একমাত্র আমারই। আচ্ছা, লক্ষ্য করো, দিস ইজ মাই পিস, হ্যাভেন্ট আই ডান এ লট অফ ওয়ার্ক ফর ইউ। তাহলে এখানে বানরটি কি রিপ্লাই দিল, দ্য মানকি রিপ্লাইড দ্যাট, অর্থাৎ এখানে এটা ইউজ করতে পারো কানেক্টর হিসাবে, যে দেন, তারপর, এগুলো ইউজ করলে পরে অ্যাজ অ্যান অর্নামেন্ট হিসাবে কাজ করে ভাষার ভিতরে। দেন, তারপর, দ্য মানকি replied that
এখন একটা লক্ষণীয় বিষয় এই যে যদি ডাইরেক্ট স্পিচের ভিতরে ইট আসে, ইটের ব্যবহার আসে, প্রোনাউন ইট, তাহলে সেটি ইনডাইরেক্টলি যে দ্যাট হয়ে যায়। এখন দেখো ভাষাগত কারণে দুইটা দ্যাট তো পাশাপাশি বসালে কেমন একটা দেখায়, সেক্ষেত্রে তোমরা একটা কমা দিয়ে বসাতে পারো, ঠিক আছে? যদিও কমা না দিলেও অসুবিধা নাই, কিন্তু তোমরা কমা দিয়ে বসাবা, এটা অনেক সুন্দর দেখায়, ঠিক আছে? নির্দিষ্ট করে বোঝা যাবে। দ্যাট ইটের পরিবর্তে কিন্তু এই দ্যাটটা, ঠিক আছে? আচ্ছা, দ্যাট ওয়াজ মাই রয়েছে, তাহলে যখন আমরা আমাদের ভাষায় বলবো তখন কি হবে বলো? হিজ। সে বলছে আমার, আর আমরা বলবো তার। দ্যাট ওয়াজ হিজ। পিচ। এবার দেখো, শুধু সে আমার টুকরা বলেই কিন্তু থেমে যায়নি, সে বলেছে আমি কি তোমাদের জন্য কাজ করে দিইনি? সে তাদেরকে প্রশ্ন করেছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা ফুল স্টপ দিয়ে শেষ না করে আমরা দিতে পারি অ্যান্ড আস্কড দেম, ঠিক আছে? অ্যান্ড আস্কড দেম। অ্যান্ড আস্ক দেম। এবার লক্ষ্য করো, তোমরা অবশ্যই জানো যে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা যখন প্রশ্ন করা হয় তখন ইফ বা হয় তার বসে, কিন্তু যখন ডাব্লিউএইচ ওয়ার্ড যেমন হু, হোয়াট, হুইচ, হাউ এগুলো দ্বারা প্রশ্ন হয় তখন কিন্তু সেগুলো কোনো পরিবর্তন হয় না, ইনভার্টেড কমা উঠে যে আসলে সেখান থেকেই শুরু হয়। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে অক্সিলিয়ারি ভার্ব এখানে হ্যাভ চলে আসছে, সেহেতু আমরা কিন্তু ইফ ইউজ করব, অথবা তোমরা ওয়েদার ইউজ করতে পারো, নো প্রবলেম। আচ্ছা, লক্ষ্য করো, and ask them ইনভার্টেড কমা উঠেছে, তাহলে কি হবে বলো? ইফ বসবে। ইফ হি যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সুতরাং এটি পাস্ট পারফেক্টে রূপান্তরিত হবে। হ্যাভ নট আছে, হ্যাড নট হবে, ঠিক আছে? হি hadn't done a lot of work for them, এর পরিবর্তে them। আচ্ছা, এবার দেখো ফাইনালি আমরা এটা উল্লেখ করব, ফাইনালি অর্থাৎ একদম শেষ স্টেপে, চূড়ান্ত স্টেজে এসে, অর্থাৎ ফাইনালি যদি ইউজ করো তাহলে কি হবে? এটা হচ্ছে কানেক্টরের কাজ করবে, এবং কানেক্টর এটি অবশ্যই তোমার ভাষাকে আরো কি সমৃদ্ধি দান করবে। আচ্ছা, লক্ষ্য করো, ফাইনালি এখন এই দুইটি ইঁদুর কি বলতেছে? হাউ ফুলিশ উই আর টু বিলিভ ইউ, আমরা কতই না বোকা যে আমরা তোমাকে বিশ্বাস করেছি, এটি ছিল আমাদের সবচেয়ে বড় বোকামি। তাহলে দেখতে পাচ্ছ নোট অফ এক্সক্লামেশন চলে আসছে কিন্তু এখানে, অর্থাৎ এটি হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্সের কয়েকটা ভাগ রয়েছে, যেমন দুঃখ প্রকাশে এক্সক্লাইমড উইথ সরো, আনন্দ প্রকাশে এক্সক্লাইমড উইথ জয় অথবা ক্যারি আউট উইথ জয়, এবং কোনো কিছু বিষয়ে যদি আশ্চর্য হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এক্সক্লাইমড উইথ ওন্ডার, ঠিক আছে? এখন এরা কিন্তু আশ্চর্য হয়ে গেছে যে বুদ্ধির খেলায় তারা মানে ওই বাদরের কাছে হেরে গেছে। তাহলে লক্ষ্য করো কি বলতেছে? দ্য র্যাটস, তাহলে আমরা কি লিখবো বলো? দ্য র্যাটস exclaimed with wonder that আচ্ছা,
এক্সক্লামেটরি সেন্টেন্স যখন আমরা এটিকে সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে যেহেতু নিয়ে আসতে হয় ডাইরেক্ট ইনডাইরেক্ট করতে হলে, সেক্ষেত্রে এখানে তো হাও রাখা সম্ভব না, কারণ এটি তো আর ইন্টারোগেটিভ সেন্টেন্স না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, হ্যাঁ, তো কিভাবে দেখো, লক্ষ্য করো যে দ্য র্যাটস এক্সক্লাইমড উইথ ওয়ান্ডার দ্যাট they were very foolish. Very foolish টু বিলিভ হিম। কাকে বলো তো? ওই বানরকে বিশ্বাস করে ঠকেছে, এজন্য টু বিলিভ হিম। অর্থাৎ আমরা আমাদের ভাষায় বললে কি বলবো বলো? হিম মানে তাকে। আর তারা যখন নিজেদের ভাষায় বলছিল তখন কি? তোমাকে। তাহলে টু বিলিভ হিম, সংক্ষেপে একটা এম দিয়ে দিবা, অর্থাৎ মান কি। বাস, এই ছিল তোমাদের আজকে সলিউশন, কমপ্লিট সলিউশন অফ নাম্বার 1 প্যাসেজ which we convert direct into indirect. ক্লিয়ার? যেহেতু আমাদের প্রথম ন্যারেশনটি চেঞ্জ করতে অনেক পর্যাপ্ত সময় লেগেই গেল, সেহেতু আমরা এখন দেরি না করে আগে থেকেই তোমাদের উত্তর লিখে ফেললাম, যাতে করে আমরা দ্রুত এই সমাধানটি দিয়ে দিতে পারি। আচ্ছা, লক্ষ্য করো, লক্ষ্য করলে বুঝে যাবা। এখানে হয় আর ইউ পুটিং আপ দ্য ফুড ইন ইউর পকেট, অর্থাৎ 2 নম্বরটায় দেখো লেখা আছে যে হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফুড ইন ইউর পকেট স্যার, হোয়াই ডোন্ট ইউ ইট আস্ক দ্য নভেলম্যান। অর্থাৎ নভেলম্যান শেখ সাদিকে জিজ্ঞাসা করছে যে আপনি খাবারটা না খেয়ে, খাবারগুলো না খেয়ে পকেটে কেন ভরছেন, কেন আপনি খাচ্ছেন না। এখন আমরা কিন্তু আগেই বলেছি, আগের ন্যারেশন সলভ করাতে, যে যদি অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন থাকে সেক্ষেত্রে ইফ বা হয় দ্বারা বসে, কিন্তু দেখো এখানে কিন্তু ডাইরেক্টলি ডাব্লিউএস অড দ্বারা প্রশ্ন করা হয়েছে, সুতরাং আমরা এখানে কোনো পরিবর্তন নিয়ে আসবো না, অর্থাৎ ইনভার্টেড কমা উঠে যে এই ডাব্লিউএস অডটি বসে যাবে। আচ্ছা, লক্ষ্য করো, দ্য নভেলম্যান আস্কড শেখ সাদি উইথ রেসপেক্ট। ওই দেখো এখানে স্যার কথাটি উল্লেখ রয়েছে, সুতরাং তোমরা হচ্ছে উইথ রেসপেক্ট অথবা পোলাইটলি আস্কড এভাবে দিতে পারো, এটা কোনো প্রবলেম না, নো ফ্যাক্ট। এখানে যে উইথ রেসপেক্ট আছে বলে এটাই দিতে হবে এমনটি না, তোমরা দিতে পারো যে দ্য নভেলম্যান আস্কড রেসপেক্টফুলি শেখ সাদি, অথবা দ্য নভেলম্যান আস্কড শেখ সাদি রেসপেক্টফুলি, ঠিক আছে, এইভাবে দিতে পারো। আচ্ছা, তারপরে কি হবে বলো? ডাব্লিউএস অরটি বসে গেল, হয় হি অর্থাৎ শেখ সাদি ওয়াজ পুটিং আপ দ্য ফুড ইন হিজ পকেট। যেহেতু এখানে আর পুটিং আপ দ্য ফুড ইন ইউর পকেট এরকম রয়েছে, অর্থাৎ এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল, এজন্য সেই কারণেই কিন্তু এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ইউজ হয়েছে। অর্থাৎ সে যখন নভেলম্যান যখন তার ভাষায় বলছিল শেখ সাদিকে, তখন ইউ দ্বারা সম্বোধন করছিল। এখন আমরা যখন তৃতীয় ব্যক্তি আমরা চেঞ্জ করতে যাচ্ছি, তখন আমরা কি বলবো বলো? তার ইউজ করব অথবা সে ইউজ করব। হ্যাঁ, এগুলোই আমাদের হচ্ছে ইউজ করতে হবে। আচ্ছা, লক্ষ্য করো, হ্যাঁ, হি অলসো আস্কড। দেখো এখানে কিন্তু শুধুমাত্র একবার জিজ্ঞাসা করে নাই, কমপক্ষে 2 বার জিজ্ঞাসা করছে। তাহলে প্রথমে একটা জিজ্ঞাসা করছে কি, যে তুমি কেন এগুলো তোমার পকেটে রাখছো, আর দ্বিতীয়টা হলো কি, দ্বিতীয়টা হলো যে তুমি এগুলো খাচ্ছ না কেন। তাহলে যখন 2 বার জিজ্ঞাসা করা হয় তখন প্রথমটা স্বাভাবিকভাবে আস্ক ব্যবহার করতে পারি এবং দ্বিতীয়টাই অলসো আস্ক ব্যবহার করতে পারি। হ্যাঁ, তাহলে হি অলসো আস্কড হিম হোয়াই হি ডিড নট ইট। এখন লক্ষ্য করো, আমাদের এখানে ছিল ডাইরেক্ট ন্যারেশনে যে ডোন্ট, সুতরাং আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনাইট হলে পাস্ট ইনডিফিনাইট টেন্সে সেটিকে কনভার্ট করতে হবে। সুতরাং ডোন্ট ছিল, এখন হয়েছে ডিডেন্ট। ক্লিয়ার? ডিডেন্ট ইট। আচ্ছা, শেখ সাদি রিপ্লাইড দ্যাট। এবার দেখো শেখ সাদি কি উত্তর দিচ্ছে, সে কি উত্তর দিচ্ছে? আই এম ডুইং দ্য রাইট থিং, আমি সঠিক কাজই করছি। মাই ড্রেস ডিজার্ভ দিস ফুড, এবং সাথে আরো একটু বাড়িয়ে বলছে বা যোগ করে বলতেছে যে আমার পোশাকই এই খাদ্যের প্রাপ্য। তাহলে কি হবে বলো?
যেহেতু সে উত্তর দিচ্ছে তাহলে কি লিখতে হবে আমাদের? শেখ সাদি রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ডুইং দ্য রাইট থিং, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে ইজ ডুইং, আর আমরা যখন সেটিকে কনভার্ট করব ইনডাইরেক্ট ন্যারেশনে তখন লিখবো হচ্ছে ওয়াজ ডুইং, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অ্যান্ড অ্যাডেড দ্যাট, ওই যে বললাম মানে বাড়িয়ে বললো, অ্যান্ড অ্যাডেড দ্যাট হিজ ড্রেস ডিজার্ভস দ্যাট ফুড। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, ডিজার্ভ ড্রেস ডিজার্ভড। লক্ষ্য করো এটি কেন মিস্টেক হলো বলো তো? এটি এখানে পাস্ট টেন্সে লিখতে হবে, অর্থাৎ প্রেজেন্ট থাকলে পাস্ট টেন্সে কনভার্ট করতে হবে। ডিজার্ভড ড্রেস ডিজার্ভড দ্যাট ফুড। আচ্ছা, নেক্সট দেখো এবার নোবেলম্যান কি বলে। নোবেলম্যান বলতেছে যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন, আমি বুঝছি না বা আমি বুঝতে পারছি না যে তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ, অ্যান্ড আই এম সরি, এবং আমি খুবই দুঃখিত। তাহলে এখন নোবেলম্যান কি করতেছে বলো? নোবেলম্যান কিন্তু এখানে তার হচ্ছে তাকে উদ্দেশ্য করে বলতেছে যে দ্য নোবেলম্যান সেড দ্যাট, তখন নোবেলম্যানটি বলল হি ডিড নট আন্ডারস্ট্যান্ড। কে বলো বুঝতে পারছে না কিছু? নোবেলম্যান বুঝতে পারছে না, তাহলে এখানে ছিল ডু নট, আমরা দিব ডিড নট। ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট অ্যান্ড হি ওয়াজ সরি। আচ্ছা, লক্ষ্য করো এখানে নোবেলম্যানটি চূড়ান্ত পর্যায়ে এসে কি বলল যে আমি বুঝতে পারছি না যে তুমি কি বোঝাতে চাচ্ছ, অ্যান্ড হি ওয়াজ সরি, অর্থাৎ নোবেলম্যান যখন তার নিজের ভাষায় বলতেছিল তখন কি বলছিল বলো? আই অ্যাম সরি, আমি দুঃখিত। কিন্তু আমরা যখন আমাদের ভাষায় বলবো তখন কি লিখবো বলো? হি ওয়াজ সরি। আচ্ছা, ফাইনালি তোমাদের এটা সমাপ্ত হলো, সলিউশনটা কমপ্লিট হলো। আচ্ছা, এবার লক্ষ্য করো আমরা এখন নাম্বার 3 এর সলিউশনের দিকে যাব। যেহেতু কমপ্লিটিং সেন্টেন্স, সেক্ষেত্রে তোমরা তোমাদের পার্সোনাল অপিনিয়ন সেখানে শেয়ার করতে পারো, তোমরা তোমাদের নিজের ভাষায় উপস্থাপন করতে পারো। তারপরেও সাময়িকভাবে আমরা তোমাদেরকে কিছু হিন্টস দিব, কিছু সলিউশন দিব। কিন্তু যদি তোমাদের মতামতটিও গ্রহণযোগ্য হয় তাহলে তার উপরে বেসিস করে তোমাদেরকে তোমাদের যথাযথ প্রাপ্য নাম্বারটি দেওয়া হবে। এটা নিয়ে কোনো হতাশার কারণ নাই। আচ্ছা, চলো দেখে নেওয়া যাক আমরা কি অ্যান্সার করতে পারি। নাম্বার 3 দেখো লেখা আছে এখানে দুইটা কিন্তু কমপ্লিট সেন্টেন্স দেওয়া আছে, একটি হল রোমান সংখ্যায় দেওয়া আছে নাম্বার 1 নাম্বার 2। আচ্ছা, আমরা এখন নাম্বার 1 এর দিকে যাব, অনেক সমাধান নিয়ে কথা বলি। বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস বিকজ, লক্ষ্য করছো এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স যে বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, বই আমাদের হলো কি বলো? উত্তম বন্ধু। বিকজ, আচ্ছা এবার যদি আমরা বলি বিকজ দে নেভার লিভ আস, কারণ তারা কখনোই আমাদেরকে ছেড়ে যায় না, তাহলে উত্তম বন্ধু তো সেই যে সবসময় পাশে থাকে, ছেড়ে যায় না। ওকে, আচ্ছা নেক্সট, এ ম্যান হু রিডস বুকস রেগুলারলি, অর্থাৎ একজন মানুষ যে রেগুলার কি করে বলো? বই পড়ে, যে রেগুলার বই পড়ে, তাহলে সে কি করবে? ক্যান ডেভেলপ এ গুড ইনসাইট, তাহলে তার অন্তর্দৃষ্টি সে উন্নতি ঘটাতে পারবে, ঠিক আছে, তার মানসিক চিন্তাভাবনার একটা পরিবর্তন নিয়ে আসতে পারবে, নো প্রবলেম। আচ্ছা, তোমরা যদি এই কনটেক্সটে লেখো যে এ ম্যান হু রিডস বুকস রেগুলারলি ক্যান কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় ভালো করতে পারে যে রেগুলার বই পড়ে, এটাও কিন্তু হবে, এটা কোনো সমস্যা নাই, এটা মার্ক তোমরা পেয়ে যাবা, ঠিক আছে, এই মার্ক তোমাদেরকে দেওয়াই হবে। আচ্ছা নেক্সট লক্ষ্য করো নাম্বার সি, উই ক্যান বিকাম বেটার হিউম্যান বিংস। আচ্ছা, তোমরা দেখো লক্ষ্য করো, বাই রিডিং বুকস, অর্থাৎ বই পড়ার দ্বারা, বই পড়ার দ্বারা কি হতে পারি আমরা বলো? উই ক্যান বিকাম বেটার হিউম্যান বিংস, অর্থাৎ আমরা যে মানব জাতি আমাদের আরো ডেভেলপ হইতে পারে, অর্থাৎ আমাদের জ্ঞান গরিমা এগুলো বৃদ্ধি পাবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট নাম্বার ডি, উই ক্যান লার্ন মোরাল ভ্যালুস, আমরা নৈতিক মূল্যবোধ সম্পর্কে শিখতে পারি বা জানতে পারি
ইফ উই রিড গুড বুক, আমরা যদি ভালো বই পড়ি তাহলে তো অবশ্যই আমাদের নৈতিক মূল্যবোধ জন্ম নেবে ভিতরে। আচ্ছা নেক্সট নাম্বার ই, দে ক্যান রিড বুকস উইথ প্যাশন। হ্যাঁ, এটি তোমাদের অ্যান্সার ছিল। আচ্ছা, তোমাদের হচ্ছে আমি প্রশ্নটি পড়ে শোনাই। উই শুড ইন্সপায়ার দ্য স্টুডেন্টস, অর্থাৎ আমাদের উচিত ছাত্রদেরকে উৎসাহিত করা, সো দ্যাট, যাতে করে। তোমরা নিশ্চয়ই কমপ্লেক্স সেন্টেন্স পরিবর্তনের সময় অথবা সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় সো দ্যাটের ব্যবহার সম্পর্কে জেনেছো। অর্থাৎ এটি কোনো উদ্দেশ্যে, ঠিক আছে, কোনো উদ্দেশ্যে কাউকে কোনো কিছু করা যাতে করে সে তার কোনো ফল বা প্রাপ্তি পেতে পারে। আচ্ছা লক্ষ্য করো, আমরা ছাত্রদেরকে উৎসাহিত করবো কেন? যাতে করে দে ক্যান রিড বুকস উইথ প্যাশন, যাতে তারা একটা খুব গভীর মনোযোগ, একটা আবেগ নিয়ে তারা তাদের বই পড়তে পারে। ক্লিয়ার? আচ্ছা, আমরা নাম্বার 2, এবার নাম্বার 2 এর কোশ্চেন দিকে যাব এবং এটির অ্যান্সার নিয়ে আমরা কথা বলবো। লক্ষ্য করো, ইট ইজ ক্যারেক্টার হুইচ ড্যাশ। এখানে আমরা কিভাবে কমপ্লিট করতে পারি যে এটি হলো চরিত্র, হুইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসেট অফ হিউম্যান লাইফ। অর্থাৎ আমরা জানি যে মানি ইজ লস, নাথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। অর্থাৎ যার টাকা হারালো তার জন্য কিছুই হারালো না, চরিত্র হারিয়ে গেল তো সবই হারিয়ে গেল। সুতরাং আমরা এখানে কি করব বলো, ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসেট অফ হিউম্যান লাইফ, অর্থাৎ এটি মানব জীবনের বা মানব জাতির জন্য কি এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। ক্লিয়ার? আচ্ছা লক্ষ্য করো, নাম্বার 2 কি বলতেছে, ড্যাশ আর্নস রেসপেক্ট ফ্রম অল। আচ্ছা তোমাদের এটা জেনে রাখা ভালো যে কমপ্লিটিং সেন্টেন্স প্রথম অংশেও অপূর্ণ, মানে অপূর্ণ থাকতে পারে, নেক্সট যে অংশ সেটিও অপূর্ণ থাকতে পারে। ঠিক আছে? সুতরাং তোমাদেরকে যতটুকু অংশ দেওয়া থাকবে তার উপরে বেসিস করে তোমরা চেষ্টা করবে এটাকে কমপ্লিট করার জন্য। ঠিক আছে? ইনকমপ্লিট কিন্তু প্রথম অংশও থাকতে পারে, দ্বিতীয় অংশ থাকতে পারে। আচ্ছা লক্ষ্য করো, নাম্বার বি, ড্যাশ আর্নস রেসপেক্ট ফ্রম অল, অর্থাৎ এ পার্সন উইথ গুড ক্যারেক্টার, একজন ভালো চরিত্রের মানুষ, একজন মানুষ যার ভালো চরিত্র আছে সে কি করতে পারে বলো, সে সবার দ্বারা সম্মানিত হয়। ঠিক আছে? সে সবার দ্বারা সম্মানিত হয়। আচ্ছা নেক্সট, ইট ইজ ইন দ্য চাইল্ডহুড হোয়েন। দেখো এটি ছিল আমাদের শৈশবকাল বা এটি ছিল শৈশবকাল, এটি হয় শৈশবকাল হোয়েন ড্যাশ, হোয়েন উই শুড ফর্ম গুড ক্যারেক্টার, অর্থাৎ যখন আমাদের উচিত উত্তম চরিত্র গঠন করা। দেখছো শৈশবকালে একমাত্র উত্তম চরিত্র গঠনের একটা ফর্ম। ঠিক আছে? এই সময়তে আমাদের উত্তম চরিত্র গঠন করতে হবে এবং এর প্রভাব আমাদের সারা জীবন থেকে যাবে। আচ্ছা লক্ষ্য করো, নেক্সট হলো ই, অ্যাজ সুন অ্যাজ আই গট অফ ফ্রম বেড। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ এবং নো সুনার হ্যাড এর সম্পর্কে অবশ্যই তোমরা জানো, এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ যত শীঘ্রই একটা কাজ হবে তত শীঘ্রই আর একটা কাজ ঘটে যাবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ আই গট আপ ফ্রম বেড, যেই না বা যত শীঘ্র আমি ঘুম থেকে উঠলাম, আই ফাউন্ড মাই ব্রেকফাস্ট রেডি, আমি দেখলাম যে আমার সকালের নাস্তা প্রস্তুত হয়ে আছে। ক্লিয়ার? অর্থাৎ একটি কাজ হওয়ার সাথে সাথে কোনো বিলম্ব না, একটি কাজ হওয়ার পরপরই আরেকটা কাজ সংঘটিত হবে। ঠিক আছে? আচ্ছা চলো এবার আমরা দাগ নম্বর 4 অর্থাৎ রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে কথা বলি। এখানেও তোমরা লক্ষ্য করতে পারবে যে এখানেও 2টি প্যাসেজ তোমাদেরকে দেয়া আছে। এখন তোমাদের জেনে রাখা ভালো, যদি কোনো ভার্বের আংশিক পরিবর্তন প্রয়োজন পড়ে টেন্স এবং সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেটি চেঞ্জ করতে পারো এবং এক্ষেত্রে গুরুত্ব দিতে হবে সেটি হলো টেন্সের পাশাপাশি অর্থের দিকেও গুরুত্ব দিবা, কারণ সঠিক অর্থ বিবেচনা করে যদি না বসতে পারো তাহলে কিন্তু এটি হবে না। আচ্ছা লক্ষ্য করো, অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ ড্যাশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। এটি প্রথমে প্যাসেজ দিকে লক্ষ্য করে আমরা যেটা জানতে পেরেছি বা দেখতে পারছি যে প্যাসেজটি কিন্তু বেশ কিছু অংশে কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার ঘটছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার ঘটছে এবং ওভারঅল প্যাসেজটি আসলে প্রেজেন্ট টেন্স, সাম্প্রতিক সময়ের একটা ঘটনা। অর্থাৎ অ্যাট প্রেজেন্ট বর্তমানে বাংলাদেশ ড্যাশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। তাহলে আমরা বক্স থেকে যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটি পাই সেটা হলো ফেস, অর্থাৎ সম্মুখীন হচ্ছে। তাহলে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করতে পারি, অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ ইজ ফেসিং আনএমপ্লয়মেন্ট প্রবলেম। ক্লিয়ার? আচ্ছা নেক্সট, দিস প্রবলেম অলরেডি ড্যাশ অ্যান অ্যালার্মিং ডাইমেনশন। আচ্ছা অলরেডি মানে ইতিমধ্যে, যেটি কাজ মানে ঘটিয়ে ফেলেছে। ঠিক আছে? যে কাজ ঘটিয়ে ফেলেছে এবং তার ফলটা বিদ্যমান রয়েছে এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা ইউজ করতে পারি। তাহলে দিস প্রবলেম
অলরেডি হ্যাজ ক্রিয়েটেড অ্যান অ্যালার্মিং ডাইমেনশন, অর্থাৎ এই প্রবলেম ইতিমধ্যে একটা ভয়ানক বা বিপজ্জনক পরিধি সৃষ্টি করে ফেলেছে। আচ্ছা, নেক্সট, দ্য গভর্নমেন্ট ড্যাশ টু কোপ উইথ দিস প্রবলেম। তাহলে সরকার চেষ্টা করছে এই সমস্যার সাথে এটে ওঠার জন্য, ঠিক আছে, সমস্যাকে দূরীভূত করার জন্য। তাহলে দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং, মানে চেষ্টা করছে। এখানে কি হবে বলো তো, ইজ ট্রাইং। আচ্ছা, লক্ষ্য করো, বাট দিস প্রবলেম ক্যান নট বি। এই দেখো, লক্ষ্য করো, এখানে ক্যান নট বি, অর্থাৎ এটি কিন্তু প্যাসিভ। হ্যাঁ, অর্থাৎ প্রবলেম তো নিজে সলভ হয় না, তাকে সলভ করতে হয়। সুতরাং দিস প্রবলেম ক্যান নট বি সলভড, ঠিক আছে, দিস প্রবলেম ক্যান নট বি সলভড, অর্থাৎ ডিযোগ হবে, ইডিযোগ হবে। আচ্ছা, উইদাউট ড্যাশ দ্য আনএমপ্লয়েড স্কিলফুল। আচ্ছা, উইদাউট, তোমরা জানো যে রাইট ফর্ম ভার্বে প্রিপজিশন টু ব্যতীত যতগুলো প্রিপজিশন আসে তারপরে ভার্বের আইএনজি গ্রহণ করে। সেক্ষেত্রে উইদাউটও কিন্তু একটি প্রিপজিশন এবং এটি ভার্বের আইএনজি গ্রহণ করবে। সুতরাং এখানে কি হবে বলো, উইদাউট মেকিং দ্য আনএমপ্লয়েড স্কিলফুল, অর্থাৎ যারা বেকার রয়েছে এদেরকে দক্ষতা সম্পন্ন তৈরি করা ব্যতীত এই সমস্যাটি সমাধান করা যাবে না। ঠিক আছে, অর্থের ভিত্তিতে কিন্তু এটি করতে হবে, মনে রেখো। তাহলে প্রিপজিশনের কারণে এখানে উইদাউটের পরে মেকিং, অর্থাৎ মেকের পাশে আইএনজি যুক্ত হয়েছে। লক্ষ্য করো, নেক্সট, সো এডুকেশন ড্যাশ এ মাস্ট। এখানে মাস্ট কিন্তু নাউন, ঠিক আছে, আর্টিকেলের পর একটি শব্দ আসলে সেটি সাধারণত নাউন হয়। সুতরাং তোমরা বক্সে লক্ষ্য করতে পারছো সেখানে বিই, অর্থাৎ বি দেয়া আছে, এটা ইন্ডিকেটস করে মূলত অক্সিলারি ভার্ব। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স হলে আমি যার, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার, এবং ফিউচার হলে শ্যাল, উইল। হ্যাঁ, এগুলোকে নির্দেশ করে। আচ্ছা, তাহলে কি হবে বলো, এডুকেশন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু এখানে কি হবে বলো, ইজ। আচ্ছা, নেক্সট, ইট ড্যাশ এ ম্যান টু গেট এ জব। তাহলে এটি একজন মানুষকে চাকরি পেতে কি করে বলো, সাহায্য করে। তাহলে সাহায্য অর্থে কোন ভার্বটাকে আমরা ইউজ করতে পারি, হেল্প। তাহলে ইট হেল্পস, এটি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইট, সেহেতু আমরা হেল্পের পাশে এ যোগ করবো হেল্পের সাথে, অর্থাৎ ইট হেল্পস এ ম্যান টু গেট এ জব। জব ডাজ নট মিন ড্যাশ অফিসিয়াল ওয়ার্ক অনলি। এখন দেখো, এখানে কিন্তু একটা বোঝার আছে, সেটা হলো একটা সিম্পল সেন্টেন্সের ভিতরে কখনোই দুইটি মেইন ভার্ব ইউজ হতে পারে না, এজন্য একটিকে জেরান্ড বা নন ইনফিনিটিভ করা লাগে। ঠিক আছে, তাহলে এখানে কি করতে হবে বলো, জব ডাজ নট মিন ডুইং। ঠিক আছে, অর্থাৎ জেরান্ড যখনই করবা তখন এটি ভার্ব এবং নাউনের কাজ করবে। এখন এটি কিভাবে কাজ করবে বলো, এখানে কিন্তু সরাসরিভাবে কাজ করবে না, এটি কাজ করবে মূলত মেইন ভার্বের মাধ্যম দিয়ে। তাহলে ডাজ নট মিন ডুইং অফিসিয়াল ওয়ার্ক অনলি, এটি শুধুমাত্র অফিসিয়াল কাজ বা সরকারি কাজ করাকেই কিন্তু চাকরি বোঝায় না। ঠিক আছে, সেলফ এমপ্লয়মেন্ট ইজ এ সলিউশন অফ দিস প্রবলেম, অর্থাৎ আত্মনিয়োগ। আত্মনিয়োগ বলতে তোমরা জানো যে অনেকে উদ্যোক্তা রয়েছে যারা বিভিন্ন বিজনেস, ব্যবসা বাণিজ্য করে, তো সেগুলোকে বলা হয় যে সেলফ এমপ্লয়মেন্ট। সেলফ এমপ্লয়মেন্ট ইজ এ সলিউশন অফ দিস প্রবলেম, ইট মিনস ড্যাশ অন সেলফ ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস। আচ্ছা, সেমভাবে লক্ষ্য করো, তোমরা এইসে যেভাবে সলিউশনটা পেলে এখন সেভাবে হবে যে ইট মিনস ড্যাশ অন সেলফ। আচ্ছা, আমি বলেছি যে সিম্পল সেন্টেন্সের ভিতরে কখনোই মেন ভার্ব দুইটা আসতে পারে না, সুতরাং এখানে দেখো মেন ভার্ব অলরেডি একটা চলে এসছে। ইট মিনস অর্থাৎ এটি বোঝায়, তাহলে কি বোঝায়, ইট মিনস অন সেলফ ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস, এটি বোঝায় একজনকে সরাসরি কোনো অর্থনৈতিক কাজের সাথে সংযুক্ত হওয়া। তাহলে এখানে বসবে এনগেজ, শুধু এনগেজ বসবে না, এখানে এনগেজের সাথে আইএনজি হবে, কারণ এটি জেরান করতে হবে যে ইট মিনস এনগেজিং অন সেলফ ইন ইকোনমিক activities. আচ্ছা, নেক্সট লক্ষ্য করো, দ্য গভর্নমেন্ট ইজ গিভিং ফিনান্সিয়াল হেল্প অ্যান্ড ট্রাইং টু দ্য এডুকেটেড ইউথ উইথ এ ভিউ টু ড্যাশ দেম সেলফ রিলায়েন্ট। আমরা জানি অ্যাকাস্টাম টু, ইন অর্ডার টু, না সরি, অ্যাকাস্টাম টু, উইথ এ ভিউ টু, ঠিক আছে, ফরওয়ার্ড টু, এরপরে সবসময় কিন্তু কি ভার্বের আইএনজি হয়, কিন্তু শুধুমাত্র প্রিপজিশন টু অথবা ইন অর্ডার টু এদের পরে কিন্তু সবসময় ভি ওয়ান বসে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো কি, মানে সরকার চেষ্টা করছে তাদেরকে আর্থিকভাবে সহায়তা দেওয়ার, ঠিক আছে, প্রশিক্ষণ দেওয়ার এই সমস্ত শিক্ষিত যুবকদেরকে, উইথ এ ভিউ টু মেকিং দেম সেলফ রিলায়েন্ট, অর্থাৎ তাদেরকে আত্মনির্ভরশীল তৈরির উদ্দেশ্যে। তাহলে উইথ এ ভিউ টু কি হবে বলো, মেকের সাথে একটা আইএনজি যোগ হবে, মেকিং। ওকে।
ক্লিয়ার? এখন তোমরা তোমাদের কমপ্লিট সলিউশন পেয়েছো। 4 এর রোমান সংখ্যা 1 এর আমরা সলিউশন দিয়ে দিলাম। এবার আমরা যাব নাম্বার 2 প্যাসেজ, যেখানে দেখো আরো একটি প্যাসেজ দেওয়া হয়েছে রাইট ফর্ম অফ ভার্বের উপরে বেসিস করে। লক্ষ্য করো, এখানে বলছে যে ম্যান হ্যাজ অ্যান আনকুয়েন্সেবল থার্স্ট ফর নলেজ। এখানে লক্ষ্য করতেছো যেটি প্রেজেন্ট টেন্সে লেখা, অর্থাৎ মানুষের একটা অদম্য ইচ্ছা শক্তি আছে এই যে জ্ঞানকে গ্রহণ করার, ঠিক আছে? অর্থাৎ জ্ঞানের প্রতি মানুষের একটা ম্যান হ্যাজ অ্যান আনকোয়েন্সেবল থার্স্ট ফর নলেজ, অর্থাৎ জ্ঞানের প্রতি রয়েছে মানুষের একটা অদম্য ইচ্ছে। হি ড্যাশ উইথ হোয়াট হি হ্যাজ নন অ্যান্ড ড্যাশ। আচ্ছা, লক্ষ্য করো নাম্বার 2 প্যাসেজ। এখানে আমরা যদি অর্থ করতে যাই তাহলে কি দাঁড়াবে বলো? হি ইজ নট স্যাটিসফাইড, অর্থাৎ তাকে সন্তুষ্ট করা যায় না। উইথ হোয়াট হি হ্যাজ নন অ্যান্ড সিন, অর্থাৎ সে যা কিছু জেনেছে, যা কিছু দেখেছে, এটা নিয়ে তাকে সন্তুষ্ট করা যায় না। তাহলে এটি কিন্তু প্যাসিভ সেন্স প্রকাশ করতেছে। তাহলে কি হবে বলো? হি ইজ নট স্যাটিসফাইড। ক্লিয়ার? আচ্ছা, হি ওয়ান্টস টু নো অ্যান্ড সি মোর অ্যান্ড মোর, সে আরও কিছু জানতে চায়, সে আরও কিছু দেখতে চায়। দ্য কিউরিসিটি টু নো মোর dash him to undertake and dash out hard and dangerous task which eventually dash in epoch making discovery. আচ্ছা, লক্ষ্য করো, the curiosity to know more inspires, দেখছো? অর্থাৎ তার এই যে জানার কৌতূহল তাকে উৎসাহিত করে, to undertake and carry out hard and dangerous task which eventually result in epoch making discovery. তার এই যে জানার অদম্য কৌতূহল তাকে উৎসাহিত করে সমস্ত বিপজ্জনক এবং কঠোর কাজের সাথে লেগে থাকতে। হুইচ ইভেন্চুয়ালি রিজাল্ট ইন ইপোস মেকিং ডিসকভারি, এবং যেটি চূড়ান্তভাবে তার হচ্ছে একটা যুগান্তকারী একটা কি ফলাফল বয়ে নিয়ে আসে। ঠিক আছে? ইপোস মেকিং ডিসকভারি, এখানে ইপোস মেকিং ডিসকভারি বলতে যুগের আমূল পরিবর্তন ঘটায়। ঠিক আছে? ইপোস শব্দের অর্থ তোমরা জানো যে যুগ, ইপোস মেকিং ডিসকভারি অর্থাৎ যুগের একটা আমূল পরিবর্তন সে করে ফেলে বা আবিষ্কার করে ফেলে। আচ্ছা, তাহলে আমাদের উত্তর কি হবে বুঝলে? দ্য কিউরিসিটি টু নো মোর ইন্সপায়ার্স, সেখানে কি হবে বলো? ইন্সপায়ার্স, এবং দ্বিতীয়টি হবে ক্যারি আউট। ঠিক আছে? আচ্ছা, এখানে ক্যারি আউট না দিয়ে আমরা ক্যারিজ আউট দিব, যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু। ঠিক আছে? এবং অ্যান্ড দ্বারা সংযুক্ত হয়েছে, কারণ অ্যান্ডের আগেও যেটি হবে অ্যান্ডের পরেও ঠিক একই নিয়মে এখানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের পরে ইএস গ্রহণ করবে, ক্যারিজ হবে এখানে। ঠিক আছে? আই ইএস হবে, এর পরিবর্তে আই, তারপরে ইএস। আচ্ছা, লক্ষ্য করো, ইভেনচুয়ালি রিজাল্ট in epoch making discovery. Also, in the field of science and technology, man in the meantime dash hot dash ons inconceivable. Man in the meantime has achieved, অর্থাৎ মানুষ ইতিমধ্যে অর্জন করে ফেলেছে। তাহলে হ্যাজ অ্যাসাইভড অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটি হয়ে গেছে। ঠিক আছে? পুরোপুরি অর্জিত হয়ে গেছে। হট ওয়াজ ওয়ান্স ইনকনসিভেবল, যেটি এক সময়ে ছিল খুব দুর্বোধ্য, দুর্গম্য, যেটিকে অর্জন করা যেত না। এক সময় এটি কঠিন ছিল, কিন্তু বর্তমান সময়ে মানুষ এটিকে অর্জন করে ফেলেছে সহজে। আচ্ছা, ম্যান হ্যাজ অলরেডি ড্যাশ অন দ্য মুন, তোমরা জানো মানুষ ইতিমধ্যে চাঁদে অবতরণ করে ফেলেছে, বা চাঁদে হচ্ছে তারা কি করছে বলো? সফল যাত্রা করেছে। তাহলে যদি আমাদের বক্সে যেহেতু ল্যান্ড কথাটা না, ল্যান্ড রয়েছে, তাহলে এখানে কি হবে বলো? ম্যান হ্যাজ অলরেডি ল্যান্ডেড, অর্থাৎ মানুষ অলরেডি কি চাঁদে অবতরণ করে ফেলেছে। তাহলে ম্যান হ্যাজ অলরেডি এখানে কি হবে বলো? হ্যাজ ল্যান্ডেড, যেহেতু এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ ল্যান্ডেড হবে। আচ্ছা, অন দ্য মুন অ্যান্ড ড্যাশ এ জার্নি টু দ্য মার্স, এবং মঙ্গল গ্রহের উদ্দেশ্যে তারা কি যাত্রা পরিচালনা করেছে। ঠিক আছে? তাহলে কি হবে বলো? লঞ্চড এ জার্নি, অর্থাৎ কোনো ভ্রমণ পরিচালনার ক্ষেত্রে লঞ্চড ব্যবহার করা হয়। তাহলে দেখো, অ্যান্ডের আগে যেহেতু হ্যাজ ল্যান্ডেড ব্যবহার করছো, অ্যান্ডের পরেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে দাও, অ্যান্ড হ্যাজ লঞ্চড এ জার্নি টু দ্য মার্স। ক্লিয়ার? আচ্ছা, এবার লক্ষ্য করো,
সায়েন্স হ্যাজ ড্যাশ দ্য ইম্পসিবল পসিবল। আচ্ছা, সায়েন্স অর্থাৎ বর্তমান বিজ্ঞান বা বিজ্ঞান এটি অসম্ভবকে সম্ভব করেছে। তাহলে কি হবে বলো? সায়েন্স হ্যাজ, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পাশে সবসময় ভিতরি বসে, তাহলে মেক থেকে এটা হবে মেড। সায়েন্স হ্যাজ মেড দ্য পসিবল ইম্পসিবল, অর্থাৎ বিজ্ঞান অসম্ভবকে সম্ভব করেছে। আচ্ছা, ক্লিয়ার? নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। আচ্ছা, এবার আমি একটু এইচ এবং আই সম্পর্কে একটু সংক্ষেপে একটু বলে দিতে চাই। সেটি হলো এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু ব্যবহার হয়েছে প্রথমে, সেহেতু ওই অক্সিলারি ভার্বটা দুই জায়গায় ইউজ করার প্রয়োজন নেই, প্রথমে ইউজ করলেই হবে, নেক্সটে জাস্ট তোমরা ভিতরি বসাই দিলেই ক্লিয়ার। ঠিক আছে, কনটেক্সট ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে। এখন তোমাদের নাম্বার 4 অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বসের পরিপূর্ণ সমাধান হয়ে গেল। আচ্ছা, লক্ষ্য করো নাম্বার 6, এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তোমরা নিশ্চয়ই ট্যাগ কোয়েশ্চেনের ব্যবহার সম্পর্কে খুব ভালোভাবে জানো, তারপরেও তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা একটু দেখে নাও মনোযোগ দিয়ে। এভরিবডি রেসপেক্টস ফ্রিডম ফাইটার্স। দেখো, এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লেখা হয়েছে এবং এভরিবডি এর ভার্ব যদিও সিঙ্গুলার হয়, তারপরেও দেখো এর কিন্তু প্রোনাউনটা প্লুরাল হবে। ঠিক আছে, তো এখানে হবে ডোন্ট দে। আচ্ছা, নেক্সট, দে ফট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি। ফট নিশ্চয়ই ভি2, তোমরা বুঝতে পারছো, সেক্ষেত্রে এখানে ডিডেন্ট দে হবে। ঠিক আছে। আচ্ছা, দেয়ার স্যাক্রিফাইস হ্যাজ গিভেন আস ফ্রিডম ইন এভরি স্পেয়ার অফ লাইফ। তাদের যে বিসর্জন, এটি আমাদের জন্য জীবনের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা স্বাধীনতা এনে দিয়েছে। তাহলে দেয়ার স্যাক্রিফাইস, দেখো স্যাক্রিফাইস কিন্তু এখানে মাত্র একটি, হ্যাঁ, তাদের আত্মবিসর্জন সমূহ না, তাদের আত্মবিসর্জনকে নির্দেশ করছে, মানে একটি মাত্র। তাহলে কি হবে বলো? হ্যাজেন্ট ইট, কিন্তু এখানে যদি স্যাক্রিফাইসেস থাকতো সেক্ষেত্রে প্লুরাল হওয়ার কারণে হ্যাজেন্ট দে হতো কিন্তু। হ্যাঁ, আচ্ছা, নেক্সট দেখো ডি, দেয়ার নেমস। এবার লক্ষ্য করো, ওপরে ছিল দেয়ার স্যাক্রিফাইস এক বচন, কিন্তু দেয়ার নেমস এখানে কিন্তু বহু বচন। তখন কি হবে বলো? আরেন্ট দে, অর্থাৎ এই তাদের নাম সমূহ। ঠিক আছে, সেক্ষেত্রে আরেন্ট দে হবে। আচ্ছা, নাম্বার ই, উই শুড নেভার ফরগেট দেম। এখন এখানে কি হবে বলো? শুড উই। কি হবে বলো? শুড উই। কেন আমরা শুডেন্ট উই দিলাম না? কারণ আমরা জানি যে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে যদি সেন্টেন্সটি নেগেটিভ থাকে তাহলে অ্যাফার্মেটিভ করতে হয়, আর যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ করতে হয়। এখানে তো নেভার দেয়াই আছে, তাহলে কখনোই না, তো সেক্ষেত্রে আমরা এটা কি অ্যাফার্মেটিভ করলাম, তাহলে শুড উই। ক্লিয়ার? এটাই ছিল তোমাদের কমপ্লিট সলিউশন। ওকে।